ঘটনা লিখেছেন বাংলাদেশ থেকে রেজাউল করিম আকাশ। তিনি লিখেছেন, সালটা ২০১৬। হঠাৎ করেই একদিন সন্ধ্যায় আমার মামাতো ভাই আমাদের বাসায় আসে। ও সাথে নিয়ে আসে একটি যুবতী মেয়েকে। সবাইকে কিছুটা অবাক করে দিয়ে আমার মামাতো ভাই জানায়, সে যেই মেয়েটাকে নিয়ে এসেছে সেই মেয়েটাকে আজকেই ও বিয়ে করবে, আর যদি আজকে ওদের বিয়ে না হয় তাহলে আমার মামাতো ভাই, যার নাম সহেল, ও আজকে আত্মহত্যা করবে। আমার আব্বু এই বিষয়টা বুঝতে পেরে ঠান্ডা মাথায় নেয়। আব্বু তাদেরকে আজকের রাতটা ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত জানাতে বললেন। তিনি প্রতিশ্রুতি দিলেন কালকে ওদেরকে বিয়ে করিয়ে দেবেন। সেদিন সহেল ভাই আমার সাথে আর তিন্নি ভাবি আম্মুর সাথে ঘুমালেন। সহেল ভাই যেই মেয়েটিকে নিয়ে এসেছিলেন সেই মেয়েটির নাম ছিল তিন্নি। তারা তাদের সিদ্ধান্তে একদম অনড় ছিল। আম্মু আব্বু এটা বুঝতে পেরে আমার মামাকে আর মামিকে জানিয়ে দিয়েছিলেন যেন তারা সকালের মধ্যেই ঢাকায় চলে আসে। পরের দিন খুব সকালে মামা আর মামি আমাদের ঢাকার বাড়িতে চলে আসেন। সবাই মিলে তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাদের একটাই কথা, তারা আজকেই বিয়ে করবে, নয়তো তারা দুজনেই আত্মহত্যা করবে। সহেল ভাই জানায়, তিন্নির সাথে আমার ২ বছরের সম্পর্ক। কিছুদিন আগেই তিন্নির বাবা মা আমাদের এই সম্পর্কের কথাটা জেনে গিয়েছে, তাই তারা তিন্নিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে চায়। আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কিছুতেই তিন্নিকে আমার সাথে বিয়ে দেবে না। তারা তিন্নির বিয়েও ঠিক করে ফেলেছিল, তাই আমি তিন্নিকে নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতে আব্বু আম্মু আর গুরুজনেরা এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বাড়ালেন না। সেদিনই আমাদের বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান করে তাদেরকে বিয়ে করিয়ে দেওয়া হয়। ভালোই যাচ্ছিল তাদের নতুন সংসার। বিয়ের ৪ মাসের মাথায় তিন্নি ভাবি প্রেগনেন্ট হয়ে যান, যার কারণে তিন্নি ভাবির আব্বু এবং আম্মুও ভীষণ রাগ অভিমান যেটা করেছিল সেটা ভেঙে তাদেরকে আপন করে নেন। সমস্যার শুরুটা এরপর থেকেই হয়। সহেল ভাই চাকরির উদ্দেশ্যে ঢাকায় চলে যান, যার কারণে তিন্নি ভাবি বাড়িতে একা হয়ে পড়েন। তাই তিনি তার বাবার বাড়িতে কিছুদিনের জন্য চলে যান। সেখানে তার সেই মহিলার সাথে দেখা হয় যার ছেলের সাথে তিন্নি ভাবির বিয়ে ঠিক হয়েছিল। ওই মহিলা তিন্নি ভাবির জন্য কিছু ফল আর কিছু মিষ্টি নিয়ে আসেন। যতই হোক, সম্পর্কে তারা পাড়া প্রতিবেশী ছিলেন, তাই আর তিন্নি ভাবি পুরনো কথাগুলো নিয়ে মাথা ঘামায় না। ওই মহিলাটি যেই ফল আর মিষ্টিগুলো এনেছিল সেই মিষ্টি আর ফলগুলো খাওয়ার কিছুদিন পর থেকেই তিন্নি ভাবির মাঝে মাঝেই পেটে ব্যথা শুরু হয়। ধীরে ধীরে ব্যথার পরিমাণ এত বেশি হয় যে তিনি সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকেন। প্রেগনেন্সির ৫ মাসের মাথায় এমন পেটে ব্যথা দেখে সবাই অবাক হয়ে যায়, যার কারণে তিন্নি ভাবিকে নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তার এর কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। ডাক্তার জানান, অতিরিক্ত চিন্তা আর শরীরের দুর্বলতার কারণে হয়তো এমনটা হচ্ছে। খাওয়া দাওয়া ঠিকমতো করলে সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু কয়েকদিন পর হলো তার উল্টো। অসহ্যনীয় ব্যথা তো রয়েই গেল, পাশাপাশি ৭ মাসের দিকে ভাবির মাঝে মাঝে রক্ত বমি হওয়া শুরু হলো। এবার সবাই একটু ঘাবড়ে যায়, কারণ এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তাই ভাবিকে ঢাকায় পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও তেমন কিছু জানা যায়নি। তারাও জানায় শারীরিক দুর্বলতার জন্যই এমনটা হচ্ছে, তবে বাচ্চা সুস্থ আছে, চিন্তার কিছু নেই। আমার আম্মু তিন্নি ভাবিকে আমাদের বাসায় থেকে যেতে বললেন, কারণ সহেল ভাইও আমাদের বাসায় থাকতেন, আর এ সময় হাজবেন্ডের পাশে থাকা অত্যন্ত জরুরি, যার কারণে তিন্নি ভাবি এখানেই থেকে যান। এমন অসুস্থতার সাথেই দিন যাচ্ছিল তিন্নি ভাবির। হঠাৎ একদিন রাতে তিন্নি ভাবি পেটে ব্যথার কারণে প্রচুর কান্নাকাটি শুরু করেন এবং সাথে কয়েকবার রক্ত বমিও করেন। পরিস্থিতি খারাপ দেখে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানান তার শরীর এতটাই দুর্বল হয়ে গেছে যে দ্রুত ডেলিভারি না করলে হয়তো কাউকেই বাঁচানো যাবে না। তো যাই হোক,
এরপর যেই কথা সেই কাজ। রাত প্রায় 2টো নাগাদ ভাবির ডেলিভারি সম্পূর্ণ হয়। ভাবির মেয়ে এবং ভাবি দুজনেই সম্পূর্ণ সুস্থ। ডাক্তাররা ভাবির সুস্থতা দেখে রীতিমতো অবাক হয়ে যান। কিছুক্ষণ আগে যাকে বাঁচানো যাবে কিনা সন্দেহ ছিল, মুহূর্তের মধ্যেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আমরা আর এসব নিয়ে বিশেষ তেমন একটা ভাবলাম না, কারণ অবশেষে তারা সুস্থ আছেন, এটাই অনেক। তিন্নি ভাবির বাবা মা তারাও রওনা দিয়েছেন তাদের নাতনিকে দেখার জন্য। আমি আর সহেল ভাই বাইরে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। হঠাৎ মামি কল দিয়ে জানালেন তিন্নি ভাবির প্রচণ্ড খিঁচুনি উঠেছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, আমরা যেন তাড়াতাড়ি কেবিনে আসি। কয়েক মিনিটের মধ্যেই আমরা সেখানে উপস্থিত হলাম, কিন্তু তার আগেই ভাবিকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আইসিইউ এর বাইরে থেকে আমরা দেখছিলাম তিন্নি ভাবি নিজের পুরো শক্তি দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছেন, যেন মৃত্যুর সাথে লড়াই করছিলেন তিনি। সহেল ভাই এসব সহ্য করতে না পেরে সেখানেই জ্ঞান হারালেন। ডাক্তাররা পরপর কয়েকটি টেস্ট করার পরেও কিছুই ধরতে পারছিলেন না। ফজরের ঠিক আগে তারা জানালেন ভাবির হাতে হয়তো আর সময় নেই। আমরা সবাই তার পাশে গিয়ে দাঁড়ালাম। বেচারা সহেল ভাই তখনও অজ্ঞান অবস্থায় ছিলেন। তিন্নি ভাবি হা করে শ্বাস নিচ্ছিলেন, সাথে হালকা করে বিড়বিড় করছিলেন কি একটা। তার পুরো শরীর অত্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছিল। নাক এবং মুখের পাশে রক্ত শুকিয়ে কালো হয়ে গিয়েছিল সেই জায়গাটা। আম্মুর কোলে ভাবির মেয়ে ছিল, ভাবির চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছিল। এরই মাঝে সহেল ভাইয়ের জ্ঞান ফিরে আসে। তিনি তিন্নি ভাবির হাত ধরে তাকে বললেন, তুমি চিন্তা করো না, আমি আমাদের মেয়েকে কিছুই হতে দেব না। কথাটা শোনার পরেই তিন্নি ভাবির খিঁচুনি শুরু হয়ে যায়। তার শ্বাসের গতি এত বেড়ে যায় যে সে ছটফট করতে শুরু করে এবং অদ্ভুতভাবে তার পুরো মুখটা একেবারে কালো হয়ে যায়। চোখ দুটি এত বড় হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল সেগুলি বাইরে বেরিয়ে আসতে চাইছে। নাক, মুখ এবং কান দিয়েও কালো রক্ত বের হচ্ছিল। কতটা যন্ত্রণা পেলে একজন মানুষের অবস্থা এত করুণ হয় সেটা হয়তো তারাই জানে যারা এর শিকার হয়েছেন। তিন্নি ভাবি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ডাক্তার সহ সবাই কান্নায় ভেঙে পড়লেন, কারণ কি থেকে কি হয়ে গিয়েছিল। এর কিছুদিন পর সহেল ভাই জানান, সেদিন যখন তিনি অজ্ঞান হয়েছিলেন তখন স্বপ্নে তিনি ভাবিকে দেখতে পেয়েছিলেন। ভাবি তাকে বলেছিলেন, আমাদের মেয়েকে তুমি দেখে রেখো। আমাদের প্রতিবেশী যে মহিলাটি আছে যার ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তার থেকে আমাদের মেয়েকে তুমি দূরে রেখো। সে আমাদের ক্ষতি করতে চায়। আমার মেয়েকে আর আমার আব্বু আম্মুর খেয়াল রেখো তুমি। এই ছিল ভাইয়া ঘটনা। ভালো থাকবেন ভাইয়া। এই ছিল প্রথম ঘটনা। চলে যাব দ্বিতীয় ঘটনায়। ঘটনা লিখেছেন বিনীতা রয় চৌধুরী। তিনি লিখেছেন, এটা অনেক বছর আগেকার ঘটনা। যতদূর মনে আছে সম্ভবত প্রায় 1968 সাল হবে। আমি তখন খুবই ছোট। তখন আমরা একটা গ্রামে থাকতাম। খড়ের চাল, মাটির দেওয়াল, পুকুর আর গাছগাছালিতে ঘেরা একটা গ্রামে আমরা তখন থাকতাম। পাকা রাস্তা ছিল না, তখন মাটির রাস্তা ছিল। বৃষ্টি হলে এক কোমর কাদা হয়ে থাকত। পুকুর আর রাস্তা প্রায় এক হয়ে যেত বর্ষাকালে। আশেপাশে অনেক গ্রাম ছিল। সেই গ্রামগুলোর অনেক রকম নাম ছিল, যেমন বামুনপাড়া, বোসপাড়া আর ঘোষপাড়া। সেই সময়কার ঘটনা এটা। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার দাদার জীবনে সেই সময় ঘটেছিল। দাদার কাছে আমি ঘটনাটা যেভাবে শুনেছিলাম আমি সেইভাবেই এখানে লিখছি। সেদিন বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল। দাদার কাছে বায়না করে বললাম, দাদা আমাকে ভূতের গল্প বল। আমার দাদা তখন আমাকে একটা ভূতের সত্য ঘটনা বলে। দাদা বলে, তাহলে শোন। তুই তখন সবে হয়েছিলি। সেই সময় আমাদের 3 কিলোমিটার পথ হেঁটে তারপর আবার 2টো স্টেশন পেরিয়ে স্কুল বা কলেজে যেতে হতো। আমাদের গ্রামে একটা স্কুল ছিল বটে, কিন্তু সেটা ক্লাস 5 পর্যন্ত। যাই হোক, সেই সময় সন্ধ্যার আগে সবাইকে ট্রেন ধরে বাড়ি চলে আসতে হতো, কারণ
অলৌকিক নানান ঘটনার কথা সেই সময় ভীষণ শোনা যেত। অনেকেই নাকি অনেক কিছু দেখেছে সেই রেল লাইনের পারে। প্রতিদিন আমরা একসঙ্গে বাড়ি যেতাম, কিন্তু সেদিন সবার তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, কিন্তু আমার একটু দেরিতে ছুটি হয়। মাস্টারমশাই আমাকে ডেকেছিল একটা পড়া বুঝিয়ে দেওয়ার জন্য, আর তা দেখতে গিয়ে আমার বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। আমি ওদের আগেই চলে যেতে বলেছিলাম। তখন আমরা একসঙ্গে দল বেঁধে পড়তে যেতাম। মাস্টারমশাই আমাদেরকে ছাড়তে কোনো রকমে আমি দৌড়ে স্টেশনে এসে শুনি কোনো ট্রেন আর সেদিনকে আসবে না। কোথায় কি একজন ট্রেন লাইনে ঝাঁপ দিয়েছে, তার জন্য ট্রেন বন্ধ রাখা হয়েছে। এটা শুনে আমার তো আত্মারাম খাঁচা হয়ে যাওয়ার মতো অবস্থা। তার ওপর এদিকে সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে চিন্তা করবে, মেঘও ডাকছে ভীষণ। দেখতে দেখতে টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেল। এমন অবস্থায় আমি কি করব সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না। এমনিতে আমি সাহসী হলে কি হবে, কিন্তু ভূতের ব্যাপারে খুব ভীতু ছিলাম আমি। শেষ পর্যন্ত নানান কথা ভাবতে ভাবতে হন হন করে রেল লাইন ধরে হাঁটতে শুরু করলাম। বেশ কিছুটা পথ হেঁটে যেতেই সন্ধ্যা নেমে আসে। আমার একটু কেমন যেন ভয় ভয় করতে লাগলো। চারিদিকে শুনশান আর ঘুটঘুটে অন্ধকার। বাতাসে এক অদ্ভুত আওয়াজ, ঝিঝি পোকা আর দূরে বাঁশ বাগানের শিয়ালের ডাক। দুই রেল লাইনের ধারে ধুধু মাঠ আর জলা জমি। মেঘ কেটে গেছে ততক্ষণে। সেদিন ছিল পূর্ণিমা। জ্যোৎস্নার রাতের আলো যেটুকুতে পথ দেখা যাচ্ছিল তাই দেখেই কোনো রকমে হেঁটে যাচ্ছিলাম আমি। হঠাৎ কিছুটা যাওয়ার পর দেখলাম কি যেন একটা ছায়ার মতন আমার সামনে হেঁটে যাচ্ছে, আর ওপরে মাথাটা নেই। সেই অদ্ভুত জিনিস দেখার পর আমার সারা শরীর একেবারে শিউরে ওঠে। কি করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমি দেখছিলাম আমার সামনে একটা লোক হেঁটে যাচ্ছে, তার শরীরটা আছে অথচ তার মাথাটা নেই। আমার আশেপাশে কোনো লোকও ছিল না যে আমি চিৎকার করে কাউকে ডাকবো। ঠাকুরের নাম মনে মনে ভাবতে ভাবতে আমি আমার চোখ বন্ধ করে রাখলাম। তারপর কখন যে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তা আমি জানি না। হঠাৎ লোকজনের চিৎকার শুনে জ্ঞান ফিরে আসতে আমি চেয়ে দেখলাম আমি আমাদের স্টেশনে পড়ে আছি, কিন্তু কিভাবে যে পৌঁছালাম তা আর মনে নেই। আর কিছু লোকজনকে দেখলাম যারা আমাকে গোল করে ঘেরাও করে দাঁড়িয়েছিল আর একভাবে অবাকভাবে আমার দিকে তাকিয়েছিল। আমি আস্তে আস্তে ওদেরকে বললাম, আমি এখানে কি করে এলাম? উত্তরে ওরা আমাকে বলল, তুমি অজ্ঞান হয়ে এখানে পড়েছিলে। ওখানকার লোকজন আমাকে ভালোভাবেই চিনত। শেষ পর্যন্ত ওরাই ধরাধরি করে আমায় বাড়ি পৌঁছে দিয়ে আসে। সেই থেকে আমি আর কোনো দিন দেরি করে বাড়ি ফিরতাম না। আমার দাদা আজ আমাদের মধ্যে নেই। অনেক দিন হলো আমাদের ছেড়ে অনন্ত ধামে যাত্রা করছেন দাদা। আজ অনেক দিন পর পুরনো স্মৃতি থেকে তুলে আনা দাদার সেই দিনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সবার সাথে শেয়ার করলাম। দাদা ভালো থাকবেন আপনি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ছিল আজকের এপিসোডের দুটো সত্য ঘটনা। কেমন লাগলো আজকের এপিসোড আমায় কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি। Oh.